আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 10 এর আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পর্শের পর বল নির্ণয়, কুলম্বের সূত্রের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক। তো এই জিনিসটা আমাদের কি মিন করতেছে দেখো, লাস্ট ভিডিওগুলোতে আমরা কি করছিলাম যে আমাদের কাছে যদি এরকম একটা বস্তু থাকে যে বস্তুটা হচ্ছে Q1 চার্জের, আরেকটা যদি বস্তু থাকে আমাদের কাছে এই বস্তুটা হচ্ছে Q2 চার্জের, কি বলতো এদের মধ্যবর্তী দূরত্ব ডিটা বলা থাকতো, বলতো এদের মধ্যে ক্রিয়াশীল বল কত ফাইন্ড আউট করো। আর এই জিনিসটা আমাদের কি মিন করবে, এই জিনিসটা মিন করবে যে এরা এখানেও তোমাকে বল বের করতে বলবে, এই যে স্পর্শের পরে বল এখানেও তোমাকে বল বের করতে বলবে। তাহলে আগেরটা আর এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আগের টপিক আর এই টপিকটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে তোমার কোশ্চেনের মধ্যে বলবে এই দুইটা চার্জ কি স্পর্শ করাবা অথবা একটা পরিবাহী তার দ্বারা এরকম ভাবে যুক্ত করে দিবা। ওই স্পর্শ করানো যেই কথা, এই পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেওয়া একই কথা, দুইটা সেম জিনিস মিন করে আমাদের। তাহলে এখন স্পর্শ করার পরে এদের মধ্যে যে বলটা কাজ করবে সেই বলটা তুমি বের করো। কারণ কথা হচ্ছে স্পর্শ করার পরে বল, তাহলে এখানে পরিবর্তনটা কোথায় আসবে? এই পরিবর্তনটা আসবে তাদের এই চার্জে। যখন আমরা স্পর্শ করাই ফেলবো তখন এই প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর চার্জ আর Q1 আর Q2 থাকবে না, এই Q1 Q2 চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? কারণ যখন দুইটা বস্তুকে আমরা এরকম ভাবে স্পর্শ করে চার্জিত বস্তুকে, তারা চাই তাদের বিভব যেন সেম হয়। এই বিভবটাকে সেম করার জন্য তারা একটা আরেকটার মধ্যে কি করে, চার্জের আদান প্রদান করে। মানে কেউ একজন চার্জ গ্রহণ করে, কেউ একজন চার্জ কি করে, ত্যাগ করে। বিভব সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো, দু একটা ভিডিও পরে হয়তো বিস্তারিত পড়বো। জাস্ট খালি মাথায় রাখো যে যখন দুইটা ভিন্ন বস্তুকে আমরা স্পর্শ করাই তখন তারা তাদের বিভবটাকে সেম করবে। আর এই বিভবটাকে সেম করার জন্য ওই দুইটা বস্তুর মধ্যে কেউ একজন চার্জ কি করে, ত্যাগ করে, কেউ একজন তার চার্জ কি করে, গ্রহণ করে। তাহলে একজন চার্জ ত্যাগ করবে, একজন চার্জ গ্রহণ করবে। তাহলে এটা করলে তো শুরুতে তাদের যে চার্জ ছিল সেই চার্জটা থাকবে না, এই চার্জটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে চার্জ যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই আগে যে বলটা কাজ করতেছিল এখন ওই বলটা কাজ করবে না। বুঝতে পারছো কথা? তাহলে এখন আমাকে ওই স্পর্শ করার পরে যে চার্জ গুলো এদের মধ্যে কাজ করবে ওই চার্জটা বের করতে হবে। তারপর আমাদের যে সূত্র আছে এফ, এফ সমান কত, কে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কয়ার, এই সূত্রে নতুন যে চার্জ হয়েছে ওই চার্জের মানগুলো এখানে বসাই দিয়ে এই এফ এর মানটা বের করলে স্পর্শ করার পরে তাদের মধ্যে যে বলটা কাজ করবে সে বলের মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। বুঝতে পারছি কথা? তো চলো এই জিনিসটা কিভাবে সলভ করতে একটু আমরা দেখি। আগে আমাদের চার্জ বের করা শিখতে হবে। বুঝতে পারছি কথা? আগে আমাদের চার্জ বের করা শিখতে হবে। তো খেয়াল করো, তো ধরো আমাদের কাছে এই হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে আরেকটা বস্তু। এই বস্তুর ব্যাসার্ধ বলা থাকবে, ব্যাসার্ধ এটার ধরলাম R1, এটার ব্যাসার্ধ ধরছি ভাইয়া R2। বুঝতে পারছি? এর চার্জকে ধরলাম আমরা Q1, এর চার্জটাকে ধরলাম হচ্ছে কত, Q2। যদি প্রশ্নে ব্যাসার্ধ বলা না থাকে, ধরো প্রশ্নে ব্যাসার্ধ কোনো কিছু বলা নাই, তার মানে বুঝে নিতে হবে যে এই দুইটা বস্তুর কথা বলছে সেই দুইটা বস্তুর ব্যাসার্ধ সমান। আর যদি বলা থাকে তাহলে তো বলেই দিল, আর যদি না বলা থাকে তাহলে দুইটা বস্তুর ব্যাসার্ধ সমান। ওকে, আমাদের বল বের করা কিন্তু মেইন বিষয় না। বল F ইকুয়ালস টু কত, কে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কয়ার, এটা হচ্ছে বলের সূত্র। জাস্ট খালি দরকার কি আমার, দরকার আমার শুধু চার্জের মানটা। মানে স্পর্শ করার পরে যে চার্জ হবে আমাদের মেইন টার্গেট সেই চার্জটা বের করা, তারপরে ওখানে বসে দিলে তো আমরা ওখান থেকে কি করবো, বলের মানটা পেয়ে যাব। আচ্ছা, দুইটা বস্তু ছিল, এখন আমরা দুইটা বস্তু এখন কি করব, স্পর্শ করাবো। তাহলে এখন খেয়াল করো, যদি স্পর্শ করাই তাহলে স্পর্শ করালে কি ঘটতেছে, এই যে এটা আমার প্রথম বস্তু, এই যে এইটা হচ্ছে আমার দ্বিতীয় বস্তু। এটার ব্যাসার্ধ ছিল কত ভাইয়া, R1, এটার ব্যাসার্ধ হচ্ছে কত, R2। এর চার্জ ছিল কত, Q1, এর চার্জ ছিল হচ্ছে কত, Q2। বুঝতে পারছি? এখন খেয়াল করো, বিভব সেম করার জন্য, বিভব সেম করার জন্য এই বস্তুগুলো একটা কন্ডিশন মেনে চলে। সেই কন্ডিশনটা কি, যে Q ইজ প্রপোর্শনাল টু হচ্ছে R। মানে যেই বস্তুটার ব্যাসার্ধের পরিমাণটা যত বেশি হবে ওই বস্তুর নিজের মধ্যে চার্জ ক্যাপাসিটিটা কি বেশি হবে। বুঝতে পারছি? ধরো আমার কাছে একটা ছোট বস্তু আছে আর একটা ধরো অনেক বড় একটা বস্তু আছে, এরা দুইজনই চাচ্ছে এদের বিভবটাকে 20 ভোল্ট করতে। 20 ভোল্ট এটা হচ্ছে বিভবের একক, 20 ভোল্ট। এও বিভব 20 ভোল্ট করতে যাচ্ছে, এও বিভব কি করতে যাচ্ছে, 20 ভোল্ট করতে যাচ্ছে।
তাহলে এর আকার যেহেতু ছোট, এর আকার যেহেতু বড়, তাহলে এর বিভবটা 20 ভোল্ট হওয়ার জন্য যতটুকু চার্জ দরকার, এর বিভবটা 20 ভোল্ট হওয়ার জন্য তার চেয়ে বেশি চার্জ দরকার। বুঝতে পারছো কথা? তার মানে যার আকার আকৃতি বেশি হবে সেই বস্তুটা কি করবে, চার্জ আবার বেশি কি করবে, নিজের দিকে টেনে নিবে বিভবটাকে সেম করার জন্য। বুঝতে পারছি কথা? তো যেহেতু এরা সমানুপাতিক সাইন মেনে চলে, তাহলে এই জিনিসটাকে আমরা খুব সিম্পল ভাবে ঐকিক নিয়মের মাধ্যমে কি করে ফেলতে পারবো, করে ফেলতে পারবো। আরেকটা জিনিস মাথায় রাখো, এই চার্জ যেমন আমরা শক্তির সংরক্ষণশীলতা পড়ছিলাম না, যে সকল জায়গায় মোট শক্তির পরিমাণ সমান, অথবা যদি চ্যাপ্টার 3 আলোকে পড়ি যে সংঘর্ষের আগে মোট শক্তি এবং সংঘর্ষের পরে মোট শক্তির পরিমাণটা কিভাবে সেম হবে। তো এখানেও চার্জের সংরক্ষণশীলতা বলে একটা কথা আছে। সেই কথাটা কি মিন করতেছে, যে স্পর্শ করার আগে তোমার মোট যে চার্জটা ছিল আর স্পর্শ করার পরে যে মোট চার্জ, এই চার্জের পরিমাণটা কিন্তু সেম থাকবে। বুঝতে পারছো কথা? ধরো শুরুতে কারোর কাছে, একটার কাছে 10 কুলম্ব আছে, আরেকটার কাছে ধরো 20 কুলম্ব আছে, না এরকম হয়েছে। তাহলে এখানে মোট চার্জের পরিমাণ হচ্ছে কত, 30 কুলম্ব। স্পর্শ করার পরে ধর একজনের চার্জ হয়ে গেছে 17 কুলম্ব, একজনের চার্জ হয়ে গেছে 13 কুলম্ব। তাহলে এই দুটাকে যোগ করলে কিন্তু আমরা কি পাচ্ছি, 30 কুলম্ব পাচ্ছি। সংঘর্ষের স্পর্শের আগেও 30 কুলম্ব, স্পর্শের পরেও 30 কুলম্ব। এখানে এই জিনিসটা কেন বলি, চার্জের সংরক্ষণশীলতা, মানে স্পর্শের আগে এবং স্পর্শের পরে মোট চার্জের পরিমাণটা কি থাকবে, এখানে সেম থাকবে। এখন খেয়াল করো, যেহেতু এখানে সমানুপাতিক চিহ্ন মেনে, সমানুপাতিক সম্পর্ক মেনে চলে, আমরা সিম্পল একটা চিন্তা করতে পারি। বলো, এখানে চার্জ Q1, এখানে চার্জ হচ্ছে কত, Q2। দুইটা বস্তুকে এখানে স্পর্শ করাইছি, এরা আগে R1 এবং R2 ব্যাসার্ধে ছিল, আলাদা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে। এখন দুইটাকে তো আমি স্পর্শ করাই ফেলছি। যদি স্পর্শ করাই ফেলি, এখন বলো এখানে মোট ব্যাসার্ধ আমার কত হয়ে গেছে, R1 প্লাস হচ্ছে কত, R2, মোট ব্যাসার্ধ। আর এই টোটাল ব্যাসার্ধ দেখুন চার্জের পরিমাণটা কত, Q1 প্লাস হচ্ছে Q2। আমি এটা বলতে পারি না, মোট চার্জ ছেলে Q1 আর Q2, এই দুইটার যোগফল। এর আছে কোথায়, R1 এবং কি R2 ব্যাসার্ধের মধ্যে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, যে R1 প্লাস R2 ব্যাসার্ধে চার্জ আছে Q1 প্লাস হচ্ছে কত, Q2। এটা সহজ ভাবে করতেছি আমি, এটাকে আরো অনেক ভাবে করা যায়, অনেক বড় ভাবে করা যায়। তো বড় ভাবে আমাদের দরকার নেই, আমার তো দরকার মেন ইকুয়েশনটা। আমরা তো আর ম্যাথ সলভ করার সময় এরকম এইভাবে বের করবো না, আমাদের এখান থেকে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনের সাহায্যে আমরা বের করবো। তো আমি খুব সহজভাবে জিনিসটা একটু বলতেছি, যে মোট ব্যাসার্ধ হচ্ছে আমার R1, আর এই মোট ব্যাসার্ধের মধ্যে মোট চার্জের পরিমাণটা হচ্ছে কত, Q1 আর Q2 এর যোগফল। আমরা কি বলতে পারি, সুতরাং একক ব্যাসার্ধে চার্জ আছে কত, Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই হচ্ছে কত, R1 প্লাস হচ্ছে কত, R2 একক ব্যাসার্ধে। কিন্তু আমার তো দরকার স্পর্শ করার পরে, যে যখন আমি এদেরকে স্পর্শ করে, এখানে স্পর্শ করানোর পরে যখন এদেরকে এরকম আলাদা করে ফেলবো, এই যে এরকম আলাদা করে ফেলবো, এটা হচ্ছে আমার R1 ব্যাসার্ধ, এটা হচ্ছে আমার R2 ব্যাসার্ধ। এই জায়গায় যে চার্জ গুলো হবে স্পর্শ করানোর পরে, বুঝতে পারছি কথা? তাহলে এটা তো আগের মতো Q1 Q2 থাকবে না, তাই এটা দিলাম Q1 প্রাইম, এটা হবে কত, Q2 প্রাইম। আমার দরকার এই Q1 এই Q2 দুইজনের প্রাইমের ভ্যালু। তাহলে এই যে দুজন কিন্তু স্পর্শ করে আবার আগের জায়গায় নিয়ে গেছি, তাহলে এখন কিন্তু এর বিভব আর এর বিভবটা কিন্তু সেম। তাহলে বিভব যেহেতু সেম হয়েছে, তার মানে এদের মধ্যে কিন্তু চার্জের আদান প্রদান হয়ে গেছে। আমরা যেটা বের করতেছি এখন, এখান থেকে যে জিনিসটা বের করবো, এটা হচ্ছে আদান প্রদান হওয়ার পরে যে চার্জটা। আমার ছিল কত, R1 R2 ব্যাসার্ধে Q1 প্লাস Q2, এতটুকু আমার কাছে ছিল। তাহলে একক ব্যাসার্ধে আছে কতটুকু, এতটুকু। তাহলে এই মোট চার্জটা যখন আমি এরকম ভাবে সরাই দিছি দুইটাকে, তো দুইটাকে যখন সরাই, এদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তাহলে ওই R1 এ কতটুকু গেছে আর R2 তে কতটুকু গেছে, এই জিনিসটা এখন আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমি কি বলতে পারি, R1 এরটা ধরে বের করবো। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং R1 ব্যাসার্ধে চার্জ আছে, তাহলে এইটুকু এককে, তাহলে R1 এর জন্য কি হবে, R1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, R1 ইনটু কত, Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। শেষ। এই যেটাই, এটাই R1 ব্যাসার্ধের চার্জ। তাহলে এই যেটাই স্পর্শের পরে R1 যে ব্যাসার্ধটা ছিল, সেই ব্যাসার্ধের চার্জের পরিমাণটা কত হচ্ছে এটা। একইভাবে যদি তুমি এখান থেকে R2 বের করতে চাও, তাহলে এখানে যদি R2 বের করতে চাও, R1 ধরো নাই, তাহলে এখানে কি হবে, R2 ব্যাসার্ধের চার্জ এই R1 এর জায়গায় কত হয়ে যাবে, R2 হয়ে যাবে। বুঝতে পারছি কথা? এইটাই সূত্র আমাদের। তাই আমরা কি বলতে পারি, যে সুতরাং R2 ব্যাসার্ধের চার্জ এখানে কত হবে,
R2 ইন্টু এইটা, এই এতটুকু যা আছে এটাই এখানে বসে। এটা হচ্ছে স্পর্শের পরে যে স্পর্শকল সরাই দিছি, দুইটা বস্তুর মধ্যে ডিস্ট্রিবিউট হওয়ার পরে যে মানটা আছে এখন, সেই মানটা হচ্ছে এইটা। তাহলে এটাকে যদি সহজভাবে আমি লিখি, একটু খেয়াল করো, সহজভাবে মনে রাখার জন্য। মনে রাখবো কিভাবে? একদম সহজ কথা লিখে দিই, এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবা। একদম সিম্পল শর্টকাট কথা, সেটা হচ্ছে যার চার্জ মানে ধরো R1 এর চার্জ বা এ বস্তুর চার্জ, বি বস্তুর চার্জ, এরকম যার চার্জ ইকুয়ালস টু কি তার ব্যাসার্ধ ইন্টু মোট চার্জ ডিভাইডেড বাই মোট ব্যাসার্ধ। তোমরা এই জিনিসটা খালি মাথায় রাখবা, এইটা বুঝাইতে পারছি কথা? ধরো R1 এর চার্জ, তাহলে কি R1 এর ব্যাসার্ধ মানে প্রথম বস্তুর ব্যাসার্ধ ইন্টু যে মোট চার্জ কত আমার Q1 প্লাস Q2, তাহলে Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই মোট ব্যাসার্ধ কত R1 প্লাস R2। দ্বিতীয়টা বের করতে চাও, তাহলে দ্বিতীয় বস্তুর ব্যাসার্ধ ইন্টু মোট চার্জ ডিভাইড বাই মোট ব্যাসার্ধ। ওই যে কথাটা মনে রাখবা যে যার চার্জ ইকুয়ালস টু কি তার ব্যাসার্ধ মোট চার্জ ডিভাইড বাই মোট ব্যাসার্ধ, এইটুকুই, আর কিছু মাথায় রাখতে হবে না। প্রথম বস্তু বললে প্রথম বস্তুর ব্যাসার্ধ ইন্টু মোট চার্জ মোট ব্যাসার্ধ। বুঝতে পারছি কথা? এখন প্রশ্ন যে ভাইয়া যদি তিনটা বস্তু থাকে, আমার তো সমস্যা নেই, তিনটা বস্তু এলে তিনটা বস্তু এখানে কি হইতো, প্রথম বস্তু ধরো বের করবো, তাহলে R1 ইন্টু তিনটা বস্তু যেহেতু, তাহলে এখানে কি Q1 প্লাস Q2 প্লাস Q3 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3। দ্বিতীয় বস্তুর চার্জ জাস্ট খালি R1 এর জায়গায় R2 হইতো, এখানে বলতো Q1 প্লাস Q2 প্লাস Q3 ডিভাইড বাই R1 প্লাস R2 প্লাস R3। তৃতীয় বস্তুর চার্জ R3 ইন্টু Q1 প্লাস Q2 প্লাস Q3 ডিভাইড বাই R1 প্লাস R2 প্লাস R3। কোনো সমস্যা নেই, জাস্ট খালি ওই কথা, যার চার্জ প্রথম বস্তু হলে প্রথম বস্তুর চার্জ, এই চার্জগুলো কিন্তু স্পর্শের পরের চার্জ, এগুলো সব কিন্তু স্পর্শের পরের চার্জ, মানে স্পর্শ করার পরে বস্তুগুলো যে চার্জ হবে সেই চার্জের মান কিন্তু হচ্ছে এইটা। তাহলে যার চার্জ ইকুয়ালস টু তার ব্যাসার্ধ মোট চার্জ ডিভাইড বাই হচ্ছে মোট ব্যাসার্ধ। এই জিনিসটা ভালো মতো মাথায় রাখতে হবে, এইটুকুই, আর কোনো কিছু না। এখন খেয়াল করো, স্পেশাল কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, যে এমন হইতে পারে না যে দুইটা বস্তুর চার্জ হচ্ছে সেম, চার্জ না ব্যাসার্ধ সেম, এমন হইতে পারে না এরকম। আরেকটা কথা, এটা বলার আগে আরেকটা কথা বলি। ওই যে বললাম যে ভাই বিভব সেম করতে চাই, এজন্য এদের মধ্যে চার্জের আদান প্রদান ঘটবে। এমন হইতে পারে না যে আগে থেকে দুজনের বিভব সেম হয়ে আছে, এরকম হইতে পারে না। তো সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করার পরে দেখবা যে চার্জের কোনো ডিফারেন্স আসতেছে না, মানে স্পর্শের আগে যে চার্জ ছিল স্পর্শের পরেও সেম চার্জ হয়েছে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে এদের বিভব আগে থেকেই সেম। এখানে বিভব সেম হওয়ার কিছু নেই, আগে থেকে সেম হয়ে আছে, এর জন্য চার্জের কোনো কি আসতেছে না, চেঞ্জ আসতেছে না। আর যদি চেঞ্জ আসে তাহলে বুঝতে হবে এদের বিভব সেম ছিল না, এই যে চার্জ আদান প্রদান হওয়ার পরে বিভবটা কি হইলো, সেম হইলো। বুঝতে পারছো কথা? এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো। হ্যাঁ, একটা স্পেশাল কন্ডিশন এখানে আছে, যে এমন হইতে পারে না যে দুইটা চার্জের মানই হচ্ছে কি আমার এখানে চার্জ না ব্যাসার্ধ, দুইটা যে বস্তু ছিল দুইটা বস্তুর ব্যাসার্ধই হচ্ছে সেম, মানে যেরকম ধরো এই হচ্ছে বস্তু, এই হচ্ছে বস্তু, এর ব্যাসার্ধ হচ্ছে আর, এর ব্যাসার্ধ হচ্ছে আর, মানে সমান ব্যাসার্ধ দুইটা বস্তু। এটার চার্জ হচ্ছে কত Q1, এটার চার্জ হচ্ছে কত Q2। বুঝতে পারছি কথা? তাহলে এখন আমরা জানি ধরো প্রথম এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে ধরো বি বস্তু, তাহলে আমরা স্পর্শের পরে এ বস্তুর চার্জ বের করতে চাই। এটা কন্ডিশন কি, ব্যাসার্ধ সমান হলে, এটা উপরে লিখে রেখো, স্পেশাল কন্ডিশন ব্যাসার্ধ সমান হলে। তাহলে এ বস্তুর চার্জ স্পর্শের পরে এ বস্তুর চার্জ এটা ধরো বের করতে চাই, তাহলে কি বলছিলাম আমরা, যার চার্জ বের করব তার ব্যাসার্ধ মোট চার্জ ডিভাইড বাই মোট ব্যাসার্ধ। আমি কার চার্জ বের করতে চাচ্ছি, প্রথম এই বস্তু, তাহলে এই বস্তুর ব্যাসার্ধ হচ্ছে কত আর ইনটু মোট চার্জ কত Q1 প্লাস হচ্ছে কত Q2 ডিভাইডেড বাই মোট ব্যাসার্ধ এটার আর এটার আর, তাহলে কত হবে আর প্লাস হচ্ছে কত আর। এখন খেয়াল করি এখানে প্লাস দিছি, কিন্তু এখানে যদি Q1 প্লাস আকারে থাকে এখানে প্লাস আকারে আসবে, এখানে যদি Q2 মাইনাস আকারে থাকে তাহলে এখানে কি হবে, ওই Q1 প্লাস মাইনাস Q2 এর মানটা কিন্তু এখানে সবার চিহ্ন সহকারে আসবে কিন্তু এখানে,
মানে যার যে চিহ্ন আছে সেই চিহ্ন সহকারে আসবে, Q1 Q2 যে চিহ্ন, মাইনাস থাকলে মাইনাস আকারে বসবে, প্লাস থাকলে প্লাস আকারে বসবে, তারপরে এদের মধ্যে ইনটু প্লাস মাইনাসে যেটা হবে সেটা হবে অ্যান্সার। বুঝতে পারছি কথা? আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে, তাহলে আর ইনটু কত, উপরে Q1 প্লাস Q2 ডিভাইড বাই নিচে হচ্ছে 2R। তাহলে এই আর আর এই আর দেখো কাটা যায়, তাহলে কি হবে, Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই হচ্ছে কত, 2। তাহলে কি বুঝলা এটা দ্বারা? এটা দ্বারা কি বুঝলা? এর দ্বারা বোঝাইতেছে যে যখন যখন ব্যাসার্ধ সেম হবে দুইটা বস্তুর, ব্যাসার্ধ যখন সেম হবে এবং এদেরকে যখন তুমি স্পর্শ করাবা, তখন ওই মোট চার্জটা সমান দুই ভাগে দুইজনের মধ্যে ভাগ হয়ে যাবে। বুঝতে পারছো কথা? ওই সেম ভাবে কিন্তু এ বস্তুর চার্জ যেটা হবে, ওই বি বস্তুর চার্জও কিন্তু সেমই হবে। তুমি বি বস্তুরটা বের করো একই ভাবে, বি বস্তুর চার্জ, তাহলে মোট বি বস্তুর চার্জ, তাহলে বি বস্তুর ব্যাসার্ধ কত, আর ইনটু মোট চার্জ Q1 প্লাস Q2 ডিভাইড বাই মোট ব্যাসার্ধ R1 প্লাস R2। R1 আর R2 এখানে সেম মান কত, R, তাহলে বসাই দাও, তাহলে কত হবে, R ইনটু Q1 প্লাস Q2 ডিভাইড বাই 2R, আর আর কাটা, তাহলে Q1 প্লাস Q2 ডিভাইড হচ্ছে কত, 2। তাহলে যাদের ব্যাসার্ধ সেম হবে, দুইটা বস্তু যখন ব্যাসার্ধ সেম হবে, স্পর্শ করার পরে এদের যে চার্জটা, সেই চার্জটা সমান হবে, এবং সেই চার্জের মানটা কত হবে, আমাদের যে মোট চার্জ ছিল সেই মোট চার্জের অর্ধেক। বুঝতে পেরেছি কথা? তাহলে এক্সাম্পল দিলে কি হবে, মানে ধরো এই বস্তুর চার্জ হচ্ছে ধরো 20 কুলম্ব, আর এই বস্তুর চার্জ হচ্ছে -50 কুলম্ব। এখন আমাকে বলছি স্পর্শের পরে এদের দুজনের চার্জ কত হবে, কথা বুঝছো? তাহলে ডিরেক্ট এখানে লিখবা এ ও বি বস্তুর চার্জ, এটা হচ্ছে Q1 প্রাইম ইকুয়ালস টু Q2 প্রাইম। এটা তো শুরুতে Q1 Q2 স্পর্শের পরে এগুলো চেঞ্জ হয়ে প্রাইম হয়ে গেছে, এটা কি মোট চার্জ ডিভাইডেড বাই হচ্ছে কত, 2। তাহলে মোট চার্জ কত হবে, Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 2। তাহলে Q1 এর মান হচ্ছে কত, 20, Q2 এর মান হচ্ছে কত, -50 কুলম্ব, মানে চার্জের মান হচ্ছে -50 কুলম্ব। তাহলে এখানে আছে প্লাস, প্লাস এর মান আছে কত, -50 ডিভাইড বাই 2, তার মানে এটা মান আসবে কত, -15 কুলম্ব। তার মানে স্পর্শ করার পরে এদের এর চার্জ হবে -15 কুলম্ব, এর চার্জ হবে কত, -15 কুলম্ব। বুঝতে পারছি কথা? আর যদি ব্যাসার্ধ সেম না হয়, তাহলে যে এই সূত্র দিয়ে আমাদের আলাদা আলাদা ভাবে কি করতে হবে, বের করে নিতে হবে না। তো চলো আমরা একটু ম্যাথে যাই, তাহলে বিষয়গুলো আমাদের কাছে একটু বেশি ক্লিয়ার হবে, একটা ম্যাথ করি, আমরা দুইটা ম্যাথ করবো। হ্যাঁ, একটা হচ্ছে সমান ব্যাসার্ধের জন্য করব, আর একটা হচ্ছে ভিন্ন ব্যাসার্ধের জন্য করব। তো আগে প্রথমে ভিন্ন ব্যাসার্ধেরটা করে নিই আমরা। তো চলো, তো একটা কোশ্চেন এরকম দিছে তোমাকে, এটা হচ্ছে ধরো 3 সেন্টিমিটার, এর চার্জ ধরো হচ্ছে কত দেবে, এটার চার্জ ধরো দিলাম হচ্ছে +40 কুলম্ব, ধরো +40 কুলম্ব। এটা হচ্ছে এ বস্তু, এখানে আরেকটা আছে বি বস্তু, এ হচ্ছে ধরো 4 সেন্টিমিটার, এবং এর চার্জের মানটা হচ্ছে ধরো -110 কুলম্ব। এদের মধ্যবর্তী দূরত্ব না দিয়ে পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব বলে দিছে, এই যে এতটুকুর মান বলছে তোমাকে 20 সেন্টিমিটার। আর প্রশ্ন কি বলছে, স্পর্শের পর এটা হচ্ছে বি, হ্যাঁ বি বস্তু, স্পর্শের পর এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল কত, এটা তোমাকে বের করতে বলছে। স্পর্শের পর এ বস্তু এবং বি বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই বলটা কত হবে। আমাকে প্রথমে চার্জ বলছে 40, আর এটার বলছে কত, -110। তাহলে স্পর্শ করার পরে তো এদের চার্জ আর এটা থাকবে না, তাই না? আমাকে বল বের করতে হবে। বলের সূত্র কি, F = K Q1 Q2 ডিভাইড হচ্ছে কত, D স্কয়ার, এটা না? তাহলে এখানে স্পর্শের পরে আমাকে বল বের করতে বলছে, তাহলে Q1 আর Q2 এটা তো অবশ্যই কি হবে, স্পর্শের পরের চার্জ হইতে হবে। যদি আমাকে আগে বলতো যে ক্রিয়াশীল বল কত বের করো, আমাকে যদি এই স্পর্শের কথাটা বলা না থাকতো, তাহলে বলছে ক্রিয়াশীল বল কত, তখন আমরা 40 আর -110 এই Q1 আর Q2 মান বসে ম্যাথ সলভ করে ফেলতাম। কিন্তু আমাকে বলছে স্পর্শের পরে বল,
আর এখন আরেকটা জিনিস বুঝছো, কিন্তু এখানে মানে কথাটা স্পর্শের পরে এ ও বি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল, তার মানে বুঝাইতেছে যে তুমি দুইটা বস্তুকে স্পর্শ করার পরে আগে যেই জায়গায় ছিল ওই জায়গাতে কিন্তু নিয়ে যাবা। কোশ্চেন কিন্তু কথাটা এইভাবে বলা থাকে যে স্পর্শের পর এ ও বি বস্তুকে পূর্বের জায়গায় নিয়ে গেলে, পূর্বের জায়গায় রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে, এটা বলা থাকবে। বুঝতে পারছি কথা? তো এটা মানে ডি নিয়ে আবার কনফিউশনের মধ্যে ভোগো না। ডি মানে আগে যা ছিল তাই, এখন যেভাবে চিত্র আছে এরকম ভাবে থাকবে ওইটা। ওকে, এখন আমাদের বলছি স্পর্শের পরে ক্রিয়াশীল বল বের করতে, তাহলে আমার চার্জও কি হইতে হবে? স্পর্শের পরে হইতে হবে। তাহলে এখন খেয়াল করতে, আমার গিভেনের মধ্যে যা যা আছে সেই জিনিসগুলোকে আমরা লিখবো। গিভেন এ বস্তুর ক্ষেত্রে এভাবে লিখবো, এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর ক্ষেত্রে এর চার্জ কত বলা আছে? চার্জ এটাকে দিলাম কিউ এ, এটা মানে হচ্ছে +40 কুলম্ব। এটার ব্যাসার্ধ কত বলা আছে? আর এ, এটা মানে হচ্ছে কত? 3 সেন্টিমিটার। আর তো কোনো কিছু বলা নাই। এবার আছে বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে চার্জ এটা হচ্ছে কত? কিউ বি, এটা মান হচ্ছে কত? -110 কুলম্ব। এটার যে ব্যাসার্ধ আর বি, এটার মান হচ্ছে কত? 4 সেন্টিমিটার। এখন আমাকে আরেকটা জিনিস বলা আছে, এদের মধ্যবর্তী দূরত্ব বলা আছে, তাই না? মধ্যবর্তী দূরত্বটা আমরা লিখি, তাহলে মধ্যবর্তী দূরত্ব আর এটা সমান সমান কত? আর অথবা ডি, যেটা তোমার ইচ্ছে সেটা তুমি ব্যবহার করতে পারো, ওটা সমস্যা নেই। মধ্যবর্তী দূরত্ব আর। এবার খেয়াল করো কি বলছিলাম, যে মনে আছে মধ্যবর্তী দূরত্ব কি ছিল? একটার কেন্দ্র থেকে আরেকটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, একটার কেন্দ্র থেকে আরেকটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো আমাকে তো দেয়া আছে পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব। বুঝতে পারছি কথা? আমাকে যদি দূরত্ব এরকম ভাবে বলতো যে এই যে এতটুকু দূরত্ব, এই এতটুকু, এইটুকের মান 20 সেন্টিমিটার, তখন আমরা ডিরেক্ট ওই মধ্যবর্তী দূরত্ব আর ওটার মান কি করতাম? 20 সেন্টিমিটার ব্যবহার করতাম। কিন্তু দেখো আমাকে বলছে পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব, এই দেখো এটা থেকে এইটা, তো এটা তো আমাদের মধ্যবর্তী দূরত্ব না, আমাদের মধ্যবর্তী দূরত্ব ছিল কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত। তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? এখানে 3 প্লাস কত? 20 প্লাস হচ্ছে কত? 4 সেন্টিমিটার, তার মানে 27 সেন্টিমিটার, তার মানে 0.27 মিটার। এটা নিয়ে আবার ঘাবড়াই যাও না যে ভাই কিছুক্ষণ আগে ডি ব্যবহার করলেন, এখন আবার দিকে আর। মধ্যবর্তী দূরত্ব ডি অথবা আর যে কোনো একটা দিয়ে ব্যবহার করলে হয়, এটা তোমার ইচ্ছা। বুঝতেছো কথা? সূত্র আমি আর দিয়ে প্রমাণ করছিলাম, এই জন্য এখানে আর লিখলাম। এর মানে ডি লিখতে যে ভুল হবে ওরকম কিছু না, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে এটা গেল। আমাকে তো বলছে স্পর্শের পরে চার্জ বের করতে, বল বের করতে। তাহলে আমি তো স্পর্শের পরে চার্জ জানি না, এগুলো সব স্পর্শের আগের চার্জ। তাহলে আমার কি স্পর্শের পরের চার্জ বের করতে হবে? বলো এদের ব্যাসার্ধ কি সেম? না, এদের ব্যাসার্ধ সেম না। তাহলে এদের চার্জটা মোট চার্জের সমান দুই ভাগে ভাগ হবে না। তাহলে কি আমাদের এই বড় সূত্রের সাহায্যে ম্যাথ বের করতে হবে। আমরা কি করব? দেখেন লিখবো, সুতরাং স্পর্শের পর এ এর চার্জ, স্পর্শের আগে কত ছিল? কিউ এ, এখন এটা হয়ে যাবে কিউ এ প্রাইম ইকুয়ালস টু, সূত্র কি বলছিলাম? যার চার্জ বের করব তার ব্যাসার্ধ, তাহলে এর ব্যাসার্ধ কত? আর এ ইন্টু কি বলছিলাম? মোট চার্জ কত? কিউ এ প্লাস হচ্ছে কত? কিউ বি ডিভাইডেড বাই কি? মোট ব্যাসার্ধ, সেটা কত? আর এ প্লাস হচ্ছে আর বি। বুঝতে পারছি কথা? অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই যে ব্যাসার্ধ এখানে সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটারে রাখলেন, কিন্তু ওখানে গিয়ে মিটারে করে ফেললেন, এটা তো বুঝলাম না। এটার জন্য কি করব আমরা? প্রশ্ন আসতে পারে না? মাথায় রাখো, এখানে তুমি সেন্টিমিটার অথবা মিটার যে কোনো একটাতে বসাইতে পারো, ইচ্ছা তোমার। তবে একটা জিনিস মাথায় রাখবা, এই R1 এর এবং R2 দুইটা যেন এখানে সেম আকারে থাকে। ধরো R1 কে সেন্টিমিটারে বসাইছো, কিন্তু আর এ কে সেন্টিমিটারে বসাইছো, কিন্তু বি কে বসাইছো মিটারে, এরকম করার দরকার নেই। দুইটাই সেন্টিমিটারে অথবা দুইটাই মিটার, এটা তোমার ইচ্ছা, টোটালি তোমার ইচ্ছা। এটা এখানে একক ম্যাটার করে না। কেন করে না? কারণ দেখো না, এখানে R1 কি আছে? গুণ আকারে, আর এ গুণ আকারে আছে, আর এই পুরাটা নিচে ভাগ আকারে আছে। তাহলে এটা যদি সেন্টিমিটারে রাখো, এটা যদি সেন্টিমিটারে রাখো, তাহলে এটা কাটা যাবে সেন্টিমিটার। আবার যদি মিটারে রাখো, আবার যদি এটাও মিটারে রাখো, তাহলে এই মিটারও কি যাবে? কাটাকাটি যাবে। তো এখানে এককটা ম্যাটার করে না। তবে জাস্ট খালি একটা জিনিস মাথায় রাখবা, যদি এখানে আর এ মিটারে থাকে,
তাহলে আর বি কেও কি করতে হবে, মিটারে দিতে হবে। আর যদি আর এ কে সেন্টিমিটারে রাখো তাহলে আর বি কেও সেন্টিমিটারে রাখতে হবে। এটা তোমার ইচ্ছা, তুমি কি আকারে ব্যবহার করবা। বুঝতে পারছি কথা? তাহলে এখন মান বসাবো এখানে। তাহলে আর এ, এটা মান হচ্ছে কত 3, আমি সেন্টিমিটারে বসাইলাম, ইনটু আমার কিউ ওয়ান এর মান হচ্ছে কত, কিউ এর মান হচ্ছে কত 40, কিউ বি হচ্ছে -110, তাহলে প্লাস মাইনাসে -110 ডিভাইড বাই এদের যোগফল হচ্ছে কত 7। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত 70, মাইনাস হচ্ছে 70, 7 দ্বারা ভাগ করলে হবে 10, 7 10 70, তাহলে এটার অ্যান্সার হবে কত -30 কুলম্ব। তাহলে এই যে আর এর যে চার্জ ছিল সেই চার্জ স্পর্শের পরে আমরা পেয়ে গেছি। এখন আমাকে কি করতে হবে, বি এরটা বের করতে হবে। তাহলে এখন সুতরাং আবার লিখি, সুতরাং স্পর্শের পর বি এর চার্জ কিউ বি প্রাইম ইকুয়ালস টু, তাহলে এখন কি বি এর চার্জ, তাহলে কি বলছিলাম, যার চার্জ তার ব্যাসার্ধ ইন্টু মোট চার্জ ডিভাইড বাই মোট ব্যাসার্ধ, তাহলে এটা বি, তাহলে এখানে কি হবে বি এর ব্যাসার্ধ সেটা কত আর বি ইন্টু মোট চার্জ সেটা কত কিউ এ প্লাস কিউ বি ডিভাইডেড বাই কত আর এ প্লাস হচ্ছে কত আর বি। তাহলে কিউ বি এটা হচ্ছে, সরি আর বি ভ্যালু হচ্ছে কত 4 ইন্টু কিউ এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 110, -110 প্লাস মাইনাস ছিল আর এটার মান হচ্ছে কত 7, তাহলে এখান থেকে কত পাবো আমরা -40 কুলম্ব। এখন তুমি যদি মনে করো যে ভাইয়া আমি প্রথমটা বের করছি, আমি দ্বিতীয়টা বের করতে চাই না, এইটুকু না করে কি বি এর চার্জটা বের করা সম্ভব? হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব খেয়াল করো, বলছিলাম তো সংঘর্ষের আগে মোট চার্জ, মানে সংঘর্ষের তো এখানে সরি স্পর্শর আগে মোট চার্জ এবং স্পর্শের পরে মোট চার্জ, এই দুইটা মান কি হবে, সেম হবে। বলতো স্পর্শের আগে মোট চার্জ কত আমার -70 কুলম্ব না মোট চার্জ, এই যে দুইটাকে যোগ করো 40 আর -110 যোগ করলে কত হয় -70, তাহলে স্পর্শের পরে ওই চার্জের মানটা কি থাকবে -70ই থাকবে। তো দেখো অলরেডি যদি এর মধ্যে যদি -30 চলে যায় তাহলে বি এর মধ্যে কতটুকু থাকবে -40, 70 হওয়া লাগবে না। তাহলে আমার আছে কত, আমার কাছে আছে -70, তাহলে এখান থেকে বি এর চার্জটাকে আমি বাদ দিয়ে দিব, সরি বি এর চার্জ তো বের করব, এর চার্জটাকে আমি কি করব বাদ দিয়ে দিব, তাহলে এর চার্জ হচ্ছে কত -30, তাহলে -70 প্লাস হচ্ছে 30 সমান -40। তুমি চাইলে এইভাবে বের করতে পারো বি এর চার্জ। সেম ভাবে যদি বি এর চার্জ জানা থাকে তখন তুমি কি করবা, মোট চার্জ থেকে কি করবা বি এর চার্জটাকে বাদ দিয়ে দিবা, তাহলে আমি এর চার্জ পেয়ে যাব। বুঝাইতে পারছি কথা? তো এই জিনিসগুলো ভালো মতো মাথায় রাখো। তাহলে আমরা দেখো স্পর্শের পরে এর চার্জও পেয়ে গেছি, বি এর চার্জও পেয়ে গেছি। এখন আমাদের সূত্রে চলে যাই। তাহলে এখন আমাদের জানা সূত্র কি, তাহলে সুতরাং এফ ইকুয়ালস টু কত কে কিউ এ প্রাইম কিউ বি প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে কত ডি স্কোয়ার, ওটাকে আর দিছি আমরা এখানে কি বলি আর স্কোয়ার। তাহলে কে এর মান হচ্ছে 9 × 10⁹, কিউ এর প্রাইম এর মান হচ্ছে কত -30 × -40 ডিভাইডেড বাই আমাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2.27, এটার উপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখান থেকে কত মান পাবো আমরা একটু দেখি। তাহলে 9 × 10⁹ ইন্টু -30 × -40 ডিভাইডেড বাই 0.27, এটার উপর স্কয়ার, মান আসতেছে 1.48 × 10⁻40 নিউটন। এই হচ্ছে অ্যান্সার, এই যে 1.48 × 10⁻40 নিউটন, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? এই হচ্ছে স্পর্শের পরে বল নির্ণয়ের ম্যাথ। এই যে দুইটুকু জিনিস আমাদের কাছে নতুন, যে স্পর্শের পরে যে চার্জটা কত হবে এইটা আমাদের কি করতে হবে, বের করে নিতে হবে। এখানে আরেকটা কথা বলতে পারতো যে স্পর্শের পরে ক্রিয়াশীল বলের পরিবর্তন বের করো। তাহলে এটা দ্বারা পরিবর্তন মানে কি, অবশ্যই দুইটা বল আছে এখানে, তার মানে এই যে স্পর্শ করি নাই এখন যে বলটা কাজ করতেছে এই বলটা বের করব, আর স্পর্শ করার পরে যে বলটা আছে এই বলটা বের করব, তারপরে দুইটা বলকে বিয়োগ করে দিব, ওইটা হবে স্পর্শের পরে বলের পরিবর্তন। বুঝতেছো কথা? এই হচ্ছে অ্যান্সার। তাহলে বলো এখন তোমরা কি যদি ব্যাসার্ধ সেম থাকে এটা করতে পারবা না?
ব্যাসার্ধ সেম থাকলে তো আরো সহজ, এই এত বড় ক্যালকুলেশন তো করা লাগবে না। ব্যাসার্ধ যদি সেমের কথা বলা থাকে ওটা তো আরো সহজ, কারণ মোট চার্জকে 2 দ্বারা ভাগ করে দিলে দুইজনের চার্জ আমরা একসাথে পেয়ে যাই। তো ব্যাসার্ধ সেম, এটা বোঝার বুদ্ধি কি, হয় ব্যাসার্ধ দুইটা সেম বলা থাকবে অথবা কোনো কিছু বলা থাকবে না। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে বুঝে নিতে হবে কি দুইটার ব্যাসার্ধ হচ্ছে কি সেম। তো ধরো এরকম আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা এ, এটা হচ্ছে বি, ব্যাসার্ধ বলা নেই, এদের মধ্যবর্তী দূরত্ব ধরো বলা আছে 20 সেন্টিমিটার, এর চার্জ বলছে হচ্ছে 10 কুলম, এর চার্জ বলছে ধরো +40 কুলম, এরকম ধরো বলে দিছে। এন্ড প্রশ্ন বলছে স্পর্শের পরে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল বের করো। এই কথাটা কিন্তু এরপর আমি কিন্তু এটা লিখতেছি না, কিন্তু এই কথাটা এইভাবে বলা থাকবে যে স্পর্শ, দুটো বস্তুকে স্পর্শ করার পরে পূর্বের অবস্থানে রেখে দিলে ক্রিয়াশীল বল বের করো, অথবা স্পর্শের পরে বল বের করো। দুইটা জিনিস কিন্তু সেম কথাই মিন করবে। তার মানে তোমাকে বোঝাইতেছে তুমি স্পর্শ করার পর আবার আগের অবস্থানে রেখে দিবা। অথবা কি বলা থাকতে পারে যে এদেরকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দাও, পরিবাহী তার দ্বারা যুক্ত করার পরে ক্রিয়াশীল যে বলটা সে বলের মানটা বের করো, এরকম বলা থাকতে পারে। হ্যাঁ, তো এইভাবে বুঝে নিবা। তাহলে এখন তাহলে এটা সলিউশনে যাব এখন। তাহলে আগে কি এইভাবে লিখে নিব, এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুর চার্জ এটা হচ্ছে কত কিউ, এটার মান হচ্ছে কত +10 কুলম। এরপরে বি বস্তুর চার্জ এটা হচ্ছে কত কিউব, এটার মান হচ্ছে কত +40 কুলম। মধ্যবর্তী দূরত্ব ডি, সরি ডি না আর দিই আমরা, আর এটার মান হচ্ছে কত 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার। আমাকে বলছে স্পর্শের পরে বল, তাহলে চার্জও হইতে হবে কি স্পর্শের পরে, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং স্পর্শের পর এ ও বি এর চার্জ, এর চার্জ হচ্ছে কত কিউ এ প্রাইম, বি এর চার্জ হচ্ছে কত কিউ বি প্রাইম। সমান ব্যাসার্ধের ক্ষেত্রে দুইটা মান কি হয় সেম হয়, তাহলে কিউ এ প্রাইম ইকুয়ালস টু কিউ বি প্রাইম, এদের মান কি হবে মোট চার্জ ডিভাইডেড বাই হচ্ছে কত 2, কারণ এই যে সমান ব্যাসার্ধের ক্ষেত্রে চার্জের মান কি মোট চার্জটা সমান 2 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে সমান 2 ভাগে ভাগ করা মানে কি মোট চার্জকে 2 দ্বারা ভাগ করে দেওয়া। এই মানটা কার হবে, এরও হবে, এই মানটা কার হবে, বি এরও হবে। এখানে বসাই দিই আমরা, তাহলে এটা মান হচ্ছে কত 10 প্লাস হচ্ছে কত 40 ডিভাইডেড বাই 2, তার মানে 25 কুলম। তার মানে স্পর্শ করার পরে এদের চার্জ আর 10 আর 40 থাকবে না, কত কত হয়ে যাবে 25 কুলম, +25 কুলম। শেষ ম্যাথ। এখন এফ বের করো, তাহলে এফ সমান কত কে কিউ এ প্রাইম কিউ বি প্রাইম ডিভাইড হচ্ছে আর স্কয়ার, তাহলে কে 9 × 10⁹ ইন্টু কত 25 × 25 ডিভাইডেড বাই 0.2 এটার উপর স্কয়ার। আর এখান থেকে যে মানটা পাবো এটাই হবে অ্যান্সার। বুঝতে পারছি কথা? তো এই ম্যাথগুলো একটু ভালো মতো বাসায় প্র্যাকটিস করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।